আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ মাহফুজ শাহরিয়ার শিশির, পড়াশোনা করছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। আজকে দ্য কিউরিয়াস ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের ছন্দ সিরিজের প্রথম ক্লাস। আমাদের এই ছন্দ সিরিজে আমরা ক্লাস 9-10 এর বায়োলজি বই এবং ক্লাস 11-12 এর বায়োলজি ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার বইয়ের যত ইনফরমেশনকে ছন্দের আয়ত্তে এনে খুব সহজে শেখা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে বায়োলজি ফার্স্ট পেপার আবুল হাসান স্যারের বইয়ের প্রথম অধ্যায়ের একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। আচ্ছা, তো আজকের আলোচ্য যে বিষয়টা একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন, এটা নিয়ে একটু বলতে চাই। এটা বিগত সালগুলোতে দেখা গেছে যে এটার এইচএসসি এবং অ্যাডমিশনে এখান থেকে অনেক বেশি পরিমাণে কোশ্চেন আসে এই জাস্ট এই ছোট্ট একটা ছক থেকে। কিন্তু বাচ্চারা হচ্ছে গিয়ে যখন এই ছকটা প্রথমে দেখে তারা হচ্ছে গিয়ে চিন্তা করে এত ইনফরমেশন কিভাবে মনে রাখবো। তো আজকে তোমাদেরকে খুব সহজেই এই টোটাল যে ছকটা ইজিলি আমরা মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ। তো চলো দেখা যাক। আচ্ছা, একটি আদর্শ উদ্ভিদ কোষ, খেয়াল করো। প্রথমে একটি আদর্শ উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করতে পারবো। একটাকে বলা হয় জড় পদার্থ, একটাকে বলা হয় প্রোটোপ্লাজম বা সজীব বস্তু। তোমরা সবাই জানো একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন তোমাদেরকে একটু মনে করাতে চাচ্ছি, যেটা তোমরা ছবি এঁকে আসছো। কি ছিল? এইভাবে একটা গঠন ছিল, যার বাইরে একটা শক্ত আবরণ ছিল, যেটাকে আমরা বলছিলাম কি কোষ প্রাচীর, তাই না? কোষ প্রাচীর। আচ্ছা, কোষ প্রাচীরে কি প্রাণ হয়? কখনোই না, কারণ আমরা জানি কোষ প্রাচীর কি দ্বারা তৈরি, সেলুলোজ দ্বারা তৈরি, আর এটা একটা রাসায়নিক বস্তু। রাসায়নিক বস্তু প্রাণ হয় না। ফাইন, তাহলে দেখো জড় বস্তুর আন্ডারে প্রথম কি হবে? জড় বস্তুর আন্ডারে আমাদের প্রথমে আমরা লিখবো কোনটা? কোষ প্রাচীর। ঠিক আছে। তারপরে এরপরে দেখা যায় কিছু কোষস্থ নির্জীব বস্তু পাওয়া যায়। কোষস্থ নির্জীব বস্তু মানে কি ভাইয়া? দেখা যায় যে এটা যে সাইটোপ্লাজমটা তোমরা দেখতেছো, এখানে তো সাইটোপ্লাজম থাকে। এটা যে সাইটোপ্লাজমটা তোমরা দেখতে পাচ্ছ, এই সাইটোপ্লাজমের মধ্যে বেসিক্যালি কিছু সঞ্চিত পদার্থ থাকে, কিছু নিঃসৃত পদার্থ থাকে, কিছু বজ্র পদার্থ থাকে। চলো এটা একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, উদ্ভিদ তার কোষের মধ্যে কি সঞ্চয় করবে? ডেফিনেটলি খাবার সঞ্চয় করবে। কারণ সে তো আমরা জানি তার বডিতে হচ্ছে সালোক সংশ্লেষণ হচ্ছে, তার বডিতে শ্বসন হচ্ছে। তাহলে এগুলা হওয়ার জন্য তাকে তো এনার্জি দেওয়া লাগবে। এই এনার্জিগুলো সে কোত্থেকে পাবে? তার বডিতে সঞ্চিত খাদ্য থেকে পাবে। এখন কি কি খাবার আমাদের বডিতে বা উদ্ভিদের বডিতে সঞ্চিত হয় এটা আমাদের মনে রাখা উচিত। মনে রাখবা, খাদ্যের যে প্রধান তিনটা উপাদান, কার্বোহাইড্রেট, প্রোটিন অ্যান্ড লিপিড, এগুলোই হচ্ছে উদ্ভিদের প্রধান সঞ্চিত পদার্থ। তাহলে আমাদের সঞ্চিত পদার্থ মনে রাখতে হবে কি? কার্বোহাইড্রেট, প্রোটিন আর হচ্ছে লিপিড। শেষ। এরপরে আসে হচ্ছে নিঃসৃত পদার্থ। তো এই নিঃসৃত পদার্থটা মনে রাখার জন্য আমি তোমাদেরকে একটা ছন্দ দিচ্ছি। ছন্দটা হচ্ছে হার পেন। হার পেন। এইচতে হচ্ছে আমাদের হরমোন, পিতে হচ্ছে আমাদের পিগমেন্ট। তোমরা অনেকে কোশ্চেন করো, ভাই পিগমেন্ট মানে কি? শোনো, পিগমেন্ট মানে হচ্ছে, এটা হচ্ছে পিগমেন্ট শব্দের অর্থ হচ্ছে রঞ্জক কণিকা। আমরা সবাই জানি উদ্ভিদের বডিতে কিন্তু বিভিন্ন ধরনের রঞ্জক কণিকা দেখা যায়। ফর এক্সাম্পল হচ্ছে ফুলের পাপড়িতে আমরা অনেক রং দেখতে পারি, পাতা। তো এই যে রঞ্জক কণিকাগুলা, এগুলাকে একত্রে আমরা বলি পিগমেন্ট। ঠিক আছে। আচ্ছা, ইতে হচ্ছে এনজাইম, আর এনতে হচ্ছে নেকটার। তোমরা অনেকে এটাও কোশ্চেন করো, ভাই নেকটার মানে কি? চলো একটু বুঝাই দেওয়া যাক। আচ্ছা, ফুলের ভেতর থেকে তো মধু তৈরি হয়, তাই না? মধু কেমন হয়? অনেক ঘন একটা তরল পদার্থ না? মনে রাখবা, এই মধুটা তৈরি হওয়ার সময় ঘন পদার্থ ছিল না, ছিল একটা মিষ্টি তরল পদার্থ, খুবই মানে পাতলা, যেমন পানি আমরা খাই ওরকম। এটা মিষ্টি তরল পদার্থ ছিল। তো ওই মিষ্টি তরল পদার্থটাকে বলা হয় নেকটার। কেমন? আচ্ছা, তাহলে আমরা কি দেখো তো, এই যে নিঃসৃত পদার্থটা দেখতেছো, এই নিঃসৃত পদার্থটাকে আমরা মনে রাখার জন্য একটা ছন্দ ইউজ করলাম, কি? হার পেন। কি ছন্দ? হার পেন। দেখো, হার পেনের এইচতে কি? এইচতে হচ্ছে আমাদের হরমোন, পিতে পিগমেন্ট, ইতে এনজাইম, এনতে নেকটার। তাহলে আমাদের দেখো সঞ্চিত পদার্থ আর নিঃসৃত পদার্থ দুটো মুখস্থ হয়ে গেল। ফাইন, আর কি বাকি আছে? বজ্র পদার্থ। এখন একটু খেয়াল করো, আমরা একটু টেকনিক্যাল ওয়েতে পড়াশোনা করি। দেখো, ধরো তোমাকে এমসিকিউতে জিজ্ঞেস করা হইলো নিচের কোনটি বজ্র পদার্থ, তাহলে ডেফিনেটলি একটা অপশনে থাকবে, আর বাকি তিনটা অপশন কোত্থেকে নিবে? বাকি তিনটা অপশন এইখান থেকে নেওয়া হবে। তাহলে খেয়াল করো, তুমি তো সঞ্চিত পদার্থও জানো, তুমি তো হচ্ছে নিঃসৃত পদার্থ এখন জেনে গেছো।
তাহলে তুমি প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে তুমি এই তিনটাকে বাদ দিয়ে দিতে পারো। তুমি এই তিনটাকে বাদ দিয়ে দিলে যেটা পড়ে থাকবে সেটি হবে আমাদের কি অ্যান্সার। সো এইভাবে টেকনিক্যালি আমরা হচ্ছে এমসিকিউতে সলভ করবো ইনশাল্লাহ। কেমন? তাহলে এর মাধ্যমে আমাদের বজ্রপথটা শেষ হয়ে গেল। এখন আমরা চলে আসি প্রোটোপ্লাজমের দিকে। খেয়াল করো, প্রোটোপ্লাজমের দিকে যদি চোখ দিই, প্রথমে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি কোষ ঝিল্লি। আমরা সবাই কোষ ঝিল্লি চেনার কথা। কোষ প্রাচীরের ভেতরে 2 লেয়ারের দ্বিস্তর বিশিষ্ট একটা আবরণ থাকে যাকে বলা হয় কোষ ঝিল্লি। ঠিক আছে, এই কোষ ঝিল্লির ভেতরে কি থাকে? সাইটোপ্লাজম থাকে, তাই না? এটার ভেতরে সাইটোপ্লাজম থাকে, ফাইন। আর এটার ভেতরে হচ্ছে একটা কি গোল বিরাট বড় হচ্ছে একটা অঙ্গাণু থাকে যাকে বলা হয় নিউক্লিয়াস। আচ্ছা, তোমাদেরকে একটু নিউক্লিয়াস সম্পর্কে একটু পড়াই দিই, একটু মনে করাই দিই। খেয়াল করো, নিউক্লিয়াস, একটা আদর্শ নিউক্লিয়াস মনে আছে কেমন ছিল? একটা আদর্শ নিউক্লিয়াসের গঠন, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা সিকিউর টপিক। কেমন? আচ্ছা, একটু খেয়াল করো। একটা আদর্শ নিউক্লিয়াসে প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে বাইরে একটা আবরণ থাকে যাকে বলা হয় কোষ ঝিল্লি। সরি, একটি আদর্শ নিউক্লিয়াসের গঠনটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কেমন? আচ্ছা, তো একটা আদর্শ নিউক্লিয়াসের মধ্যে কি কি দেখা যায়? দেখো, প্রথমে বাইরে একটা লেয়ার দেখা যায়, এটাকে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। প্রথমটাকে বলা হয় কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ, ফাইন। এরপরে দেখো ভেতরে, এই যে দেখো এখানে কিছু জেলির মতো পদার্থ পাওয়া যায়, এটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। এটাকে বলা হচ্ছে নিউক্লিওপ্লাজম। আর ভেতরে দেখো একটা খুবই কালো, আসলে খুবই কালো একটা ঘন একটা গোলাকার বস্তু থাকে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। এটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। আর লাস্টলি দেখো সুতার মতো একটা গঠন দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। আশা করি নিউক্লিয়াসের যে গঠনটা তোমাদেরকে বুঝাতে পারলাম, ফাইন। এখন আমরা চলে আসি সাইটোপ্লাজমে। দেখো, সাইটোপ্লাজমের যে গঠনটা দেখতেছো, এটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে বেসিক্যালি নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, মানে এই পার্টটুকু, এটার ইম্পর্টেন্স অনেক বেশি। এটা খুব ভালো করে পড়তে হবে, এটা খুবই ভালো করে পড়তে হবে। কেমন? এটা আমার এখান থেকে আমাদের বিগত সালগুলোতে অনেক বেশি কোশ্চেন করা হয়, ইউজুয়ালি আস্ক করা হয় নিচের কোনটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো এগুলো পড়তে হবে। তো চলো দেখো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আমরা একটা শিখি, তাহলে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে আমরা অপরটা বের করে ফেলতে পারবো। চলো, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কিভাবে পড়বো, একটা ছন্দ তোমাদেরকে লিখে দিচ্ছি। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। ঝিল্লি শব্দের অর্থ হচ্ছে পর্দা, মানে যেসব অঙ্গাণুর বাইরে পর্দা থাকে তাদেরকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। চলো এটা আমরা ছন্দ দেখে নিই। কি ছন্দ? মনে রাখবা, ছন্দটা হচ্ছে মা ইভান পাগল, মা ইভান পাগল, মা ইভান পাগল। চলো আমরা একটু দেখে নিই কোনটার মানে কি। মাতে মনে রাখবা মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আচ্ছা, ভি এ, এটাকে আমরা একসাথে বলবো। কেমন? ভি এ তে বলা হয় ভেসিকল আর হচ্ছে ভ্যাকিওল। আচ্ছা, এনতে কি? এনতে বেসিক্যালি হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা আমরা পড়ে ফেলছি, আমরা দেখছি নিউক্লিয়াসের বাইরে দ্বিস্তরে একটা আবরণ থাকে যাকে বলা হয়তো কি নিউক্লিয়ার মেমব্রেন। তো আমরা নিউক্লিয়াসটাকে এখানে আনতেছি, নিউক্লিয়াস। আচ্ছা, পাতে কি? পাতে মনে রাখবা দুইটা জিনিস হয়, একটাকে বলা হয় প্লাস্টিড, আর একটাকে বলা হয় পার অক্সিজম, পার অক্সিজম। আচ্ছা, গতে কি? গতে হচ্ছে গিয়ে গলগি বডি। তোমরা এটাকে অনেকে হচ্ছে গিয়ে গলজি বডিও বলো, একই কথা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। কেমন? গলগি বডি, গলজি বডি দুইটা একই কথাই, গলগি বডি, গলগি বডি। আচ্ছা, তারপরে হচ্ছে কি লতে কি হয়? লতে হয় হচ্ছে লাইসোজোম, লাইসোজোম। আচ্ছা, তাহলে আমাদের ছন্দ কি ছিল? ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু ছন্দটা হচ্ছে মা ইভান পাগল,
মাতে হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভি এতে হচ্ছে ভ্যাসিকল ভ্যাকিউল, এনতে হচ্ছে নিউক্লিয়াস, পাতে হচ্ছে প্লাস্টিড পারক্সিজম, গতে হচ্ছে গলগি বডি, অ্যান্ড লতে হচ্ছে লাইসোজোম। চল একটু দেখে নেওয়া যাক আগের পেজে। এই যে খেয়াল করো, দেখো ঝিল্লিবদ্ধকে কি ছিল, মাতে কি মাইটোকন্ড্রিয়া, পাগল গতে কি ছিল গলগি বডি, লতে ছিল লাইসোজোম, ইভান ইতে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পাতে হচ্ছে প্লাস্টিড, তারপরে পারক্সিজম ছিল, আর এই যে ইভানের ভি এতে হচ্ছে ভ্যাকিওল, আরো কিছু আছে ভ্যাসিকল, এগুলো আমরা সামনে যে আর কি পাবো। তো খেয়াল করো তো, আমাদের হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুটা কিন্তু শেষ হয়ে গেল। এখন খেয়াল করো, ধরো তোমাদেরকে কোশ্চেন করা হলো নিচের কোনটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, ঝিল্লিবিহীন অঙ্গাণু, তাহলে অবশ্যই অপশনে মনে করে একটা থাকবে, বাকি তিনটা কি কোত্থেকে দিবে, অবশ্যই ঝিল্লিবদ্ধ থেকে দিবে। তো তোমরা কি করবা, ছন্দের মাধ্যমে এই তিনটা আইডেন্টিফাই করে ফেলবা, করে প্রসেস অফ এলিমিনেশনের মাধ্যমে এই তিনটাকে বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে একটা যেটা পড়ে থাকবে সেটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো চলো কিছু প্র্যাকটিস করা যাক। দেখো আমরা কিছু প্র্যাকটিস করি। দেখো আমাদের হচ্ছে বরিশাল বোর্ড 2022 সালে আসা কোশ্চেন কি বলছিল, কোন নিচের কোনটি সাইটোপ্লাজমি মানে কোন সাইটোপ্লাজমি অঙ্গাণুটি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, কথাটা খেয়াল করো, কি বলছে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয়, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নয় মানে কি, ঝিল্লি বিহীন, ঠিক, ঝিল্লিবদ্ধ না মানে কি হবে, ঝিল্লিবিহীন হবে। তাহলে দেখো তো ঝিল্লিবিহীন কে হয়। আচ্ছা আমরা চলো কি করব, প্রসেস অফ এলিমিনেশনটা আগে কাজে লাগাবো। দেখো মাতে কি ছিল মাইটোকন্ড্রিয়া, কোথাও নাই। আচ্ছা গতে গলগি বডি, তাহলে এটা বাদ। আচ্ছা তারপরে লতে ছিল কি পাগল, লতে কি ছিল লাইসোজোম, এটাও বাদ। তারপরে কি হবে, পাতে কি ছিল পারঅক্সিজম, এটাও বাদ। তাহলে একটা কি পড়ে থাকবে, রাইবোজোম। সো আমাদের অ্যান্সারটা কি হচ্ছে এখানে, রাইবোজোম হচ্ছে। আশা করি বুঝতে পারলাম, কেমন। আচ্ছা তারপরে কোশ্চেনে কি বলা হয়েছে, কোনটি সাইটোপ্লাজমের নির্জীব বস্তু, সাইটোপ্লাজমের নির্জীব বস্তু কে ছিল, দেখো তো লাইসোজোম, এটা কি নির্জীব বস্তু না, এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে একটা অঙ্গাণুর নাম, সো এটা হবে না। প্লাস্টিড এটাও হবে না, এগুলো সব হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর নাম। রাইবোজোম এটাও হবে না, তাহলে অ্যান্সার কি হবে, এনজাইম। আমরা কিন্তু এটা পড়ে আসছিলাম, হারপেন ইতে ছিল আমাদের এনজাইম, নির্জীব বস্তুর মধ্যে ছিল। তারপর কোশ্চেনটা কি, কোনটি কোষ নিঃসৃত পদার্থ, মানে কোষ থেকে নিঃসৃত হয় এমন পদার্থ কি, মনে আছে তো, কোষ থেকে নিঃসৃত হয় কি ধরনের পদার্থ, সঞ্চিত পদার্থ ছিল, তারপর কি ছিল আমাদের নিঃসৃত পদার্থ কি ছিল, হারপেন, তাই না। চলো একটু হারপেনটা দেখা যাক, একটু আবার মনে করাচ্ছি, কি ছিল, হারপেন, হারপেন। চলো হারপেনটা দেখা যাক। এইচ তে কি হয়, হরমোন হয়, হরমোন কোথাও আছে, হরমোন কিন্তু কোথাও নাই। ফাইন, পিতে কি হয়, পিগমেন্ট হয়, দেখো তো পিগমেন্ট কোথাও আছে কিনা, হ্যাঁ দেখো সিতে কিন্তু পিগমেন্ট আছে। এতে এনজাইম, আর তো থাকবে না, এন হচ্ছে কি নেকটার, দেখো তাহলে আমাদের এটা সলভ হয়ে গেল, তাই না। খুব ইজিলি আমরা পেরে গেলাম। তো মনে রাখবা, তো তোমাদেরকে যে দুইটা ছন্দ আমি দেওয়ার চেষ্টা করলাম, একটা ছিল কি আমাদের নিঃসৃত পদার্থের জন্য, আর একটা কি ছিল ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর জন্য। আশা করি তোমরা পুরো ক্লাসটা বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, বুঝছো। এই যে হচ্ছে কি আদর্শ উদ্ভিদ কোষের ছকটা, এটা অনেক ইম্পর্টেন্ট, বিগত সালগুলোতে অনেক বেশি কোশ্চেন এখানে থেকে দেখা গেছে আর কি গিয়েছে, কেমন। তো আশা করি তোমাদের আজকের ক্লাসটা খুবই ভালো লাগছে। তো এরকম আমাদের ছন্দ সিরিজের অন্যান্য ভিডিওগুলো তোমরা সব এই ভিডিওগুলো পাবা কোথায়, আমাদের কিউরিয়াস ক্লাসরুমের ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবা। তো তোমরা সবাই হচ্ছে আমাদের পেজটাকে ফলো করবা এবং হচ্ছে আমাদের চ্যানেল যেটা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ, বি কিউরিয়াস, স্টে কিউরিয়াস।